আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি স্যার। স্যার ওকে, ঠিক আছে, আজকের সেশন শুরু করি। আজকে আমরা প্যালিয়েটিভ কেয়ার ইন এইচআইভি এইডস নিয়ে কথা বলবো। কেন এটা নিয়ে আলাপ করছি, কারণ আমাদের যে নেক্সট ফিল্ড ভিজিট আছে ওখানে প্যালিয়েটিভ কেয়ার ইন এইচআইভি এরকম পেশেন্ট দেখা হতো বা ডিসকাশন হওয়ার কথা আর কি। সো সেই জন্য এটা নিয়ে একটু আগে আলাপ করে নিই আর কি। সো প্রথমে আসি। আচ্ছা আচ্ছা, ওয়ার্ল্ড এইডস ডে কবে, কে বলতে পারবেন? স্যার ডিসেম্বরের 1। দেখা বলতেছেন নাকি যাই না বলতেছেন? দেখে আর আগে মানে জানতাম স্যার, কিন্তু এখন দেখে আরো জিনিসটা স্যার যা, তাও স্বীকার করছেন, ঠিক আছে, ওকে ফাইন। এক্স্যাক্টলি তাই, ডিসেম্বর 1 তারিখ হচ্ছে আপনার আমাদের ওয়ার্ল্ড এইডস ডে, যেটা একটা ইন্টারন্যাশনাল ডে। এবং সেখানে আমরা চেষ্টা করছি যে মানে আমাদের এইডস সম্বন্ধে যা ইন্টারভেনশন, হেলথ অ্যাপ্রোচেস বা যা আছে সবগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এখন এই এইচআইভি এইডস কে কেন গুরুত্ব দিচ্ছি, কেন আলাদা করে এটার কথা বলছি? কারণ দিন দিন যত যাচ্ছে তত কিন্তু এইডস এর সংখ্যা বাড়ছে। সো আমি যদি গ্লোবাল এস্টিমেট দেখি, রিসেন্ট ডাটা যদি দেখি, 2023 পর্যন্ত এটাই আমি দেখতেছি সংখ্যাটা 39 মিলিয়ন। যে সারা বিশ্বে এইডস রোগীর সংখ্যা 39 মিলিয়ন বলা হচ্ছে। সো এর মধ্যে কিছু আছে মারা যাচ্ছে, কিছু আছে নতুন নতুন ইনফেক্টেড হচ্ছে, কেউ কেউ ওষুধ পাচ্ছে, কেউ হয়তো টার্মিনাল স্টেজে চলে গেছে, কিন্তু সবকিছু মিলে সংখ্যাটা 39 মিলিয়নের মতো। যার মধ্যে প্রতি বছর প্রায় 1.3 মিলিয়ন রোগীর নতুন ডায়াগনোস হচ্ছে। এবং এটা যদি দেখি আমরা যে ট্রেন্ডটা যদি দেখি 2010 থেকে 2019, দিন দিন কিন্তু এই সংখ্যাটা কিন্তু বেড়েই যাচ্ছে কিন্তু। আহ দিন দিন সংখ্যাটা বাড়তেছে। আবার একই সাথে কথাটা ঠিক যে আগে যেমন ইনফেকশনের রেটটা যত হায়ার ছিল, এখন কিন্তু সেই অনুযায়ী ইনফেকশনের রেটটা কম। নতুন ইনফেক্টেড মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু আমি যদি সংখ্যার ক্যালকুলেশন করি তাহলে ইনফেকশনের রেট কিন্তু আগে থেকে কমে আসছে, কারণ হচ্ছে আমাদের সচেতনতা বেড়েছে, প্রোটেক্টিভ ওয়েজ গুলো বেড়েছে, তো এই জন্য রেটটা কমে আসছে। এবং আরেকটা গ্রাফ যেটা আমি দেখাচ্ছি যে যে কিভাবে দিনে দিনে সংখ্যাগুলো বাড়তেছে আসলে, 1990 সাল থেকে দেখা শুরু করে এখানে 2013 পর্যন্ত দেখানো হচ্ছে। সো এখানে যেটা দেখানো হয়েছে যে দিন দিন এইচআইভি রোগীর সংখ্যাটা বাড়তেছে, এবং একই সাথে কিন্তু যেটা এইডস রিলেটেড ডেথ আছে সেই ডেথের সংখ্যা কিন্তু বাড়ছে। আচ্ছা, এরপরে চলে আসি। এটা আমি যেটা দেখাচ্ছিলাম যে প্রতি বছর যে 1.3 মিলিয়ন রোগী নতুন করে ইনফেক্টেড হচ্ছে এইডস দ্বারা। সো এই ছবিটা দেখেন যে সারা বিশ্বে কিন্তু এইডস রোগীর সংখ্যা আছে, এবং বিভিন্ন মহাদেশে দেশে কোনো জায়গায় কিন্তু বাদ নাই যে যেখানে এইডস রোগী নাই। সো বলেন তো, এইডস রোগীর হার সবচেয়ে বেশি কোন জায়গায়, কোন দেশে, কে বলতে পারবেন? স্যার আফ্রিকার দেশগুলোতে। সাউথ আফ্রিকা। স্যার, সাউথ আফ্রিকা, এক্স্যাক্টলি, 1 মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম যে এক্স্যাক্টলি তাই, যে সব দেশের মধ্যে সাউথ আফ্রিকাতে এর সংখ্যাটা সবচেয়ে বেশি, ঠিক আছে, সেটাতে পরে আসছি। এখন আমাদের অঞ্চলে যদি আসি, আমাদের পাশের দেশে ইন্ডিয়ার কথা বলি, তাহলে ইন্ডিয়াও কিন্তু এখান থেকে এই বিপদ থেকে কিন্তু কম দূরে না। তো ইন্ডিয়াতেও কিন্তু এই এইডস এর সংখ্যা কিন্তু খুব বাড়ছে, এবং নিচের যদি জায়গাটা দেখেন এখানে এইডস এর রেট কিন্তু আরো বেশি। সম্ভবত তামিলনাড়ু প্রদেশের ওইদিকে এইডস এর রেট বেশি ওদের। এবং ওরা একটা হিসাব করেছে যে এখন ওদের ইয়া বলা যায় যে প্রিভ্যালেন্স বলা যায় লাখে 185 ইন্ডিয়াতে বলা হচ্ছে। এটা 2023-এর ডাটা। এখন আসি আমাদের দেশের কথায়, যে আমাদের দেশে বাংলাদেশের কি অবস্থা। সো বাংলাদেশের কথায় যদি আসি, এটা একটু পুরনো নিউজ, 2019 সালের বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী বলছি যে আমাদের সামগ্রিক অবস্থা কি। যে আহ 1990 সাল থেকে যদি আমরা ধরে আসি, তাহলে এখানে তখন 2019 সাল নাগাদ প্রায় 7,000-এর উপরে ইয়ে ছিল, ডায়াগনোসিস হয়েছে, তার মধ্যে 1300 মতন মানুষ মারা গিয়েছে। এবং এটা দিন দিন কিন্তু সংখ্যাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সব ডিভিশনে কিন্তু আছে, ঢাকা ডিভিশন, চিটাং ডিভিশন, যা কিছু বলি, আপনারা যদি নিচের এই গ্রাফটা দেখেন তাহলে দেখেন সব জায়গাতে কিন্তু আছে। এর মধ্যে চিটাং ডিভিশনের সংখ্যাটা বেশি। এবং চিটাং ডিভিশনে বেশি হওয়ার একটা কারণ কিন্তু হচ্ছে নতুন ইনফ্লাক্স হচ্ছে কিন্তু, যেখানে আপনারা কাজ করুন সেই রোহিঙ্গা পপুলেশনের মাধ্যমে। তো আবার যদি আরেকটু আগাই, 2019 সালের কথাটা আবার বলছে যে বাংলাদেশের ক্ষেত্রে যে ডিজিএস কিছু তখন ইনিশিয়েটিভ নিয়েছিল
যে পেশেন্টদেরকে ডায়াগনোস এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেমন বিভিন্ন প্রিজনের মধ্যে যেখানে এইচআইভি রেট হাই, সো সেখানে টেস্টিং এর বাড়িয়েছে। সো 2019 সাল নাগাদ প্রায় 8,700 এইডস কেস ডিটেক্টেড হয়েছে, যার মধ্যে 1500 মতো রোগী মারা গেছে। আর প্রথম রোগী হয়েছিল, যেটা ফার্স্ট কেস ডিটেকশন হয়েছিল 1989 সালে বাংলাদেশে। মনে করা হচ্ছে যে প্রায় 37% রোগী, এস্টিমেটেড 14,000 এইচআইভি পেশেন্টের মধ্যে এখন স্টিল আনডায়াগনোসড। কারণ এরা অনেকে আছে যে ঠিক মতন হেলথ সিকিং বিহেভিয়ার নেই, মানে সমস্যার জন্য হয়তো হাসপাতালে আসে না, বা ডায়াগনোসিস টেস্ট করা হয় না, বা আমরা ক্লিনিশিয়ানরা হয়তো মিস করে যাই। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেসব রোগীর ডায়াগনোসিস হচ্ছে তার মধ্যে 23%, মানে অলমোস্ট 1/5-এরও বেশি লোক কিন্তু ডায়াগনোসিস হওয়ার পর ট্রিটমেন্ট নিচ্ছেন। যেটা রিসেন্ট ডাটা, যেটা যদি আমি ধরি 2023 সালের এইচ ডেতে যেটা প্রেজেন্ট করা হয়েছিল ডিজি হেলথের তরফ থেকে, একজন ডক্টর সরকার প্রেজেন্ট করেছেন। সো উনি দেখিয়েছেন যে 2023 সাল নাগাদ এখন পর্যন্ত বাংলাদেশ সংখ্যাটা, এইচআইভি ডিটেক্টেড সংখ্যা প্রায় 11,000-এর কাছাকাছি, যেখানে 2023 সালে 1276 নতুন ডিটেক্টেড কেস। আর এই 11,000-এর মধ্যে প্রায় 2,000 মানুষ অলরেডি মারা গেছে। এবং রোহিঙ্গাদের মধ্যে, যেটা আপনার এফডিএমএন বলেন, তাদের মধ্যে সংখ্যাটা 158 2023 সালে। সো এইটা যদি আমি দেখি, এটা যদি বাংলাদেশের গ্রাফ, এটা যদি দেখি যে সময়ের সাথে সাথে, সে 1989 বলেছিলাম যে প্রথম একজন ফরেনারের বডিতে এইচআইভি ডিটেক্টেড হয়েছিল, সময়ের সাথে সাথে এটা এখানে 2022 পর্যন্ত দেখানো হয়েছে, আস্তে আস্তে গ্রাফটা ঊর্ধ্বমুখী হচ্ছে। এবং মোটামুটি 2017 সালের দিকে এখানে কিন্তু এই লালটা হচ্ছে নতুন করে রোহিঙ্গা কিন্তু এইখানে আরো কন্ট্রিবিউট করা শুরু করেছে, মানে রোহিঙ্গাতেও কিন্তু এইচআইভি পেশেন্ট পাওয়া যাচ্ছে ভালোই, যেটা আপনারা হয়তো রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডিল করে থাকেন। So, এখন এইডস পেশেন্ট বা এইচআইভি হলে সমস্যাটা কি বলেন তো দেখি? এইচআইভি তে মেইন প্রবলেমটা কোন জায়গায় হয়? এটা এইচআইভি তো একটা কি ভাইরাস না ব্যাকটেরিয়া? ভাইরাস। 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 আচ্ছা, ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? এটা আরএনএ স্যার। আরএনএ ভাইরাস। তা আমরা জানি কত ভাইরাসই তো আমরা দেখতেছি, জানা অজানা বহুত ভাইরাস আছে। আমরা জানি ভাইরাস হলে 7 দিনে জ্বর ভালো হয়ে যায়, কিউর হয়ে যায়। তাহলে এই একটা ভাইরাস নিয়ে এত ভেজাল কেন? সমস্যাটা কি? এটা কি ঝামেলা আর করে? আমাদের যে ইমিউনো সিস্টেমটাকে একত্রিশ সেকেন্ড হতে ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে দেয় স্যার। একত্রিশ। সাপ্রেস করে দেয়। তাহলে এখানে কি কমে যায়? ইমিউন সিস্টেমের কি কমে যায়? CD4 সেল কাউন্ট কমে গেছে। সিডি4। এক্স্যাক্টলি তাই। সো আমরা যদি এই ছবিটা এখানে দেখি, সো এখানে যে এটা এই নীল কালির গ্রাফটা দেখানো হচ্ছে, এটা CD4 টি লিম্ফোসাইটের সংখ্যা দেখানো হচ্ছে। সো যখন প্রাইমারি ইনফেকশন হচ্ছে, তখন কিন্তু আমাদের বডিতে এই CD4 টি সেল কমা শুরু হয়ে গেল। এবং যখনই আমাদের এই প্রোডাকশন কমা শুরু হয়ে গেল, তখন কিন্তু আমার যে এখানে দেখানো হচ্ছে আবার এইচআইভি আরএনএ কপির সংখ্যা দেখানো হচ্ছে, যে ভাইরাসের লোডটা তখন খুব বেড়ে যায় হয়তো কোনো কারণে। তখন কোনো কারণে আমার যেহেতু কমা শুরু হয়েছে, ইমিউন সাপ্রেশনের কারণে বডিতে কোনো অ্যাকুট এইচআইভি সিনড্রোম, মানে হইতে পারে কোনো ইনফেকশন বা কোনো কিছু, সেই জিনিসগুলো হচ্ছে। সো যখন আমাদের এই সেল কমা শুরু করলো, তারপর মাঝখানে একটা সময় গিয়ে ক্লিনিক্যাল ল্যাটেন্সি পিরিয়ড থাকে, যে সময়টা একটু স্টেবলের মতন থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে CD4 টি সেল আরো কমা শুরু হয়ে যায়। এই ক্লিনিক্যাল ল্যাটেন্সি পিরিয়ডটাই আমাদের কিন্তু সাইন সিমটম গুলা বা এইচআইভি আরএনএ কপিটা হতে একটু স্টেবল থাকে। কিন্তু যখন আমাদের CD4 টি সেল কাউন্ট একদম মারাত্মক হারে, যেমন ধরে যে এখানে যেটা সেলস পার মিলিমিটার কিউব, যখন এই যে 400-র নিচে নেমে যাচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কিন্তু আরো আমাদের ফ্লেয়ার আপ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এবং তখন বিভিন্ন অপরচুনিটি ডিজিজ হয়, ইনফেকশন হয়, হয়ে এবং আলটিমেটলি মানুষটা কিন্তু মারা যায়, ডেথ হয়। সো এটা হচ্ছে কিভাবে আমাদের সময়ের সাথে সাথে আমাদের CD4 কাউন্ট গুলো চেঞ্জ হয়, এবং কিভাবে এইচআইভির যে বিভিন্ন সিনড্রোমিক যে ইয়েগুলা বিহেভিয়ার গুলা প্রকাশ পায় সেটা। এখন এটা ছিল আমাদের মোটামুটি বলা যায় এইচআইভির একটা নর্মাল নিয়তি। কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল যখন আমাদের দেশে চলে আসলো। এইচআইভির যে ওষুধ আছে সেটাকে কি বলা হয়, ট্রিটমেন্টটাকে এক কথায় হার্ট বলতে থেরাপি। পারে? হার্ট থেরাপি। হার্ট মানে কি? highly ছিল active antiretroviral আবার বলেন, হাইলি highly active antiretroviral therapy স্যার যতদূর এক্স্যাক্টলি মনে তাই। পড়ে। হ্যাঁ, ঠিক আছে, একেবারে ঠিক বলেছেন, হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। সো যখন এই হার্ট ছিল না, এই হার্ট আসার আগে, তখন কিন্তু দেখা গেল ওই যে মানুষগুলো রোগ ধরা পড়ার পরে ক্লিনিক্যাল ল্যাটেন্সি পিরিয়ড ছিল, তারপর যখন একেবারে অপরচুনিস্টিক ইনফেকশন হওয়া শুরু হয়, তখন কিন্তু একবারে ধুম করে খারাপ হয়ে সাডেন ডেথ হয়ে যায়। মানে একবার এইচআইভি ধরার পর মানুষ কিন্তু বেশি দিন বাঁচে না। কিন্তু যখন থেকে হার্ট আসলো, হার্ট আসার পরে কি হলো?
হ্যাঁ, তখনও কিন্তু ইমিউনো সাপ্রেশন হচ্ছে, মানুষের পারফরমেন্স বা বডি যে স্ট্যাটাস আছে সেটা ডিক্লাইন হচ্ছে, কিন্তু সেটা আগের থেকে অনেক কিন্তু স্লো হয়ে গেল। এবং মাঝে মধ্যে ফ্লেয়ার আপ হয়, মাঝে মধ্যে কোনো অ্যাকিউট অ্যাটাক বা অ্যাকিউট ইনফেকশন হলে খারাপ হয়ে যায়, আবার ভালো হয়, আবার খারাপ হয়, আবার ভালো হয়, এভাবে আস্তে আস্তে ডেথের দিকে যায়। কিন্তু এই হার্ট আসার কারণে দেখা যায় গেলে এইচআইভি পেশেন্টরা আগের তুলনায় অনেক কিন্তু বেশি বাঁচতেছে, এবং দেখা যায় যে আহ, যে আহ, বেশি বাঁচতেছে দেখা যায় এখন। আহ নাহলে দেখা যেত যে আফ্রিকাতে যখন আগে বাচ্চাদের ক্ষেত্রে ইভেন 4-5 বছর বয়সে বাচ্চাদের এইডস ধরা পড়তো, এই বাচ্চাগুলো হয়তো 15-20 বছরে মারা যেত। কিন্তু হার্ট আসার পরে, এখন ট্রিটমেন্ট নেওয়ার পরে এদের লংজিভিটি আগের তুলনায় বেড়ে গেছে। তার মানে হার্ট আসার পরে কিন্তু এই এইডস এর ক্ষেত্রে কিন্তু একটা ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হয়েছে। সো হার্ট, যেটাকে আমরা বলছি হাইলি বা হাই অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, এবং এটা কবে আসে? প্রথম আসে এটা 1996 সালে, যখন থেকে দ্য এরা অফ হার্ট বিগেন। সো হার্টের মধ্যে বিভিন্ন ড্রাগ আছে, যের মধ্যে আমরা যাব না। এটা ওই যে এনআরটিআই, মানে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেড আছে, এরকম অনেকগুলো ড্রাগ আছে, কঠিন কঠিন নাম, আমাদের দরকার নেই। মানে হার্ট মানে সোজা হচ্ছে মিক্স অফ বা কম্বিনেশন অফ ড্রাগস, যেটা আমাদের এইডস এর ক্ষেত্রে বা এইচআইভি এর ক্ষেত্রে দেওয়া হয়। সো এখন যেটা বলছিলাম যে প্রি হার্ট, মানে যখন এই হার্ট আসলো না, তখন কিন্তু এইচআইভির যে কোর্স ছিল এটা একটা র্যাপিডলি ফ্যাটাল কোর্স ছিল। এবং তখন আমাদের যে মেইনলি এমফেসিস গুলো দেওয়ানো হতো, যে মেইনলি অপরচুনিস্টিক যে ইনফেকশন গুলো আছে সেগুলোকে ভালো করার ক্ষেত্রে দেওয়া হতো। এখন এইচআইভি ক্ষেত্রে কি কি অপরচুনিস্টিক ইনফেকশন হয়ে থাকে বলেন দেখি, কয়েকটা নাম বলেন দেখি। টিউবারকুলোসিস, ভেরি গুড। আর? লিম্ফোমা হতে পারে স্যার, সিএনএস রাইট, লিম্ফোমা, রাইট, ওটা কিন্তু ইনফেকশন না, ওটা কিন্তু ম্যালিগনেন্সিতে চলে গেছে। ম্যালিগনেসিস, হুম। হার্পিস সিম্পলেক্স ভাইরাস, ক্যান্ডিডা আলবিগেন্স, এগুলো হতে পারে। এটিপিক্যাল নিউমোনিয়া হয় স্যার, নিউমোসিস্টিস জিরোভিসি দিয়ে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আর কি হইতে পারে? ক্যান্ডিডিয়া ইনফেকশন হতে পারে। টক্সোপ্লাজমোসিস, টক্সোপ্লাজমোসিস, ভেরি গুড। সাইটোমেগালোভাইরাস ক্যান্ডিডিয়াটিস হতে পারে। ইনফেকশন। সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, রাইট। এছাড়া যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, ক্রনিক ডায়রিয়া, এগুলো সবকিছু কিন্তু হতে পারে এই এইচআইভি ক্ষেত্রে। সো মেইনলি তখন প্রি হার্ট এরিয়াতে এই ইনফেকশনগুলো ট্রিটমেন্ট করা হতো, এবং প্যালিয়েটিভ কেয়ারের দিকে। প্যালিয়েটিভ কেয়ার বলতে তখন মেইনলি কিন্তু দেখা যায় যে টার্মিনাল কেয়ার বা হসপিস কেয়ারের দিকে কিন্তু গুরুত্বটা বেশি ছিল। এবং দেখা যেত যে ওই সময় এই প্যালিয়েটিভ কেয়ারের জন্য তাদেরকে স্পেসিফিক আলাদা ট্রেনিং দেওয়া হতো, যে এইচআইভি পেশেন্টদের কিভাবে দিতে হবে এই টার্মিনাল কেয়ার। যখন থেকে হার্ট আসলো, তখন কিন্তু আমাদের ফোকাসটা কিন্তু একটু মেইনলি চেঞ্জ হয়ে গেল। এবং এদের মধ্যে যেহেতু অনেক দিন ধরে বাঁচতেছে, এবং এদের মধ্যে কিন্তু অনেক কোনো ক্রনিক ডিজিজ তৈরি হয়ে যাচ্ছে। সো এইচআইভি পেশেন্ট যখন বেশি বাঁচা শুরু করলো, তাদের মধ্যে ইমিউনো সাপ্রেশনের কারণে বিভিন্ন ক্রনিক ডিজিজ তৈরি হতে থাকলো। যেমন নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে তাদের হাইপার টেনশন, হার্ট ফেলিয়ার, লিভারের প্রবলেম, কিডনি প্রবলেম, এগুলো আসা শুরু করলো। সো এইগুলার ম্যানেজমেন্টও কিন্তু এই এইডস এর সাথে যুক্ত হয়ে গেল। এখন যেহেতু মাল্টিপল কোমরবিডিটিস যুক্ত হয়ে গেছে, সো তাদের কোর্সটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গেল। যার কারণে প্রগনোস্টিক আনসার্টেনিটি দেখা গেল। সো ট্রিটমেন্ট রেজিমেন্টও কিন্তু আগের তুলনায়, আগে হয়তো হয়তো আমি ইনফেকশনে ট্রিট করছি অথবা সোললি টার্মিনাল কেয়ার দিচ্ছি, এখন কিন্তু আমার মাল্টিপল কোমরবিডিটিস এর কারণে এটা কিন্তু অনেক কমপ্লেক্স ট্রিটমেন্ট রেজিমেন্ট হয়ে গেল। কারণ এখানে মাল্টিপল সিমটমস থাকতেছে, কমপ্লেক্স মাল্টিপল এটিওলজি থাকতেছে। সো এখন যে ফোকাস অফ কেয়ার অ্যান্ড ট্রেনিংটা ছিল আগে, যেটা ছিল শুধুমাত্র ইনফেকশন এবং ইয়ার থেকে প্যালিয়েটিভ কেয়ারের দিকে, এখন এই মেইনলি সবকিছু মিলে চলে গেল হার্টের দিকে, যে কেমনে আমার অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বা এইডসটার দিকে আরো বেশি ভালো ট্রিটমেন্ট দেওয়া যায়, ইমিউনো সাপ্রেশনটা যাতে কম হয়, এই জিনিসগুলো কম হয়, সেই জিনিসগুলো চলে গেল। সো প্যালিয়েটিভ কেয়ারের দিকে আগেও যে একটা ফোকাস ছিল, এখন কিন্তু এই ফোকাসটা কিন্তু আগের তুলনায় কিন্তু শিথিল হয়ে গেল, দুর্বল হয়ে গেল। আপনারা কি বুঝতে পারছেন যে আমি যে কিভাবে কম্পেয়ার করলাম দুই জায়গাটা? জি স্যার। হ্যালো? তুলনাটা বুঝতে পারছেন যে ফোকাসটা কোন জায়গা থেকে কোথায় চলে গেল? জি স্যার। আচ্ছা, এখন জি তাহলে স্যার। আমার তো সময়ের সাথে তো নতুন ট্রিটমেন্ট আসছে, এই যে যে আমি যে কম্পারিজনটা বললাম, তো এটা কি, এটা এই যে আমার যে এমফাসিস বা ফোকাসটা চেঞ্জ হয়ে গেল, তাতে কি কোনো প্রবলেম হয়েছে? বলেন দেখি, এই ফোকাস চেঞ্জ হতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওভারঅল ম্যানেজমেন্টে কিসে তো আমাদের চ্যালেঞ্জ নতুন অ্যাড হবে সব। যেমন নতুন প্রথম কথা হ্যাঁ, হচ্ছে মেডিসিন যেহেতু আমাদের আছে, এই মেডিসিনটা ডেইলি কন্টিনিউ করাটা একটা চ্যালেঞ্জ। এটা ওকে, মনিটর করা যেটা আগে করা লাগতো না ট্রিটমেন্ট আসার আগে। ওকে, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বারে মেডিসিন ড্রাগ রেজিস্ট্যান্সের একটা ব্যাপার আছে, সেটাও আমাদের ফেস করতে হবে ভবিষ্যতে।
এরপরে হুম এই পেশেন্টের যেহেতু এখন সাথে ইমিউন সাপ্রেস থাকার কারণে অন্যান্য ডিজিজ আসতেছে, সেই ডিজিজ গুলির হুম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট করাও এখন একটা চ্যালেঞ্জ। এবং এই মেডিসিন গুলি আমাদের মতো দেশে হয়তো ফ্রি পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় হয়তো ফ্রি না, সেখানে কিনা লাগতেছে বা অ্যাভেলেবল না। তো ওইটা হুম কালেক্ট করাও একটা টাফ বিষয়। রাইট। আচ্ছা, এই যে ট্রেনিং বা ট্রিটমেন্টের যে ফোকাসটা ছিল প্যালিয়েটিভ কেয়ার উপর, যেটা এখন এসে আগে থেকে শিথিল হয়ে গেছে, এতে কি কোনো প্রবলেম হচ্ছে? একটা ডিলেমা হতে পারে স্যার, যে আগে যেমন এইচআইভি পেশেন্ট হলে আমরা প্যালিয়েটিভ কেয়ার হবে দিই, এখন কোন হুম। পয়েন্টে গিয়ে আমরা প্যালিয়েটিভ কেয়ারের কাছে যাবে সেটা ডিটারমিন করাটা একটা চ্যালেঞ্জ আছে। আচ্ছা, কোন পয়েন্টে গিয়ে দিবেন? আর কেউ কোনো কিছু যোগ করতে চান? আর কেউ কোনো কিছু যোগ করতে চান? আচ্ছা, যোগ না করলে এরপরে যাই, আমি আগাই। এখন যখন আমার এই অ্যান্টিরিট্রোভাইরাল থেরাপি আসলো, সার্ভাইভাল কিন্তু ইমপ্রুভ করে দিল। বাট সমস্যা হচ্ছে, যেটা বললাম, যে ওই নন ক্রনিক ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজ বা কোমোবিলিটি কিন্তু বেড়ে চললো। সো দেখা যাচ্ছে যে, যেটা ভাইরাসের সংখ্যা যেহেতু আগের তুলনায় সাপ্রেস হয়ে গেল, সো এই ভাইরাস বা ইনফেকশন রিলেটেড যে ক্যান্সার গুলো আছে সেগুলো কিন্তু 2011 সালের পর থেকে দেখা গেল সেটা কমে গেল। সো এইচআইভি ভাইরাসের কারণে ডাইরেক্টলি ক্যান্সার হতে পারে, এরকম কি আছে? কি আছে? ক্যাপসি সার্কোমা। ভেরি গুড। আর CNS lymphoma. শুধু সিএনএস না, এমনি তো লিম্ফোমা হইতে পারে, মানে বার্কিটস লিম্ফোমা মনে হয়, তারপর টি সেল অ্যাসোসিয়েটেড লিম্ফোমা, এগুলো হইতে পারে। সো এই এইচআইভি ভাইরাসের কারণে ডাইরেক্ট যে লিম্ফোমা বা যে ক্যান্সার গুলো আছে সেগুলো কমে গেছে, সার্ভাইকাল ক্যান্সার হইতে পারে। আচ্ছা, আর কি আরেকটা হচ্ছে যেটা ইনফেকশন আনরিলেটেড ক্যান্সার, এটা কিরকম হইতে পারে, যেটা এইচআইভি ভাইরাসের সাথে ডাইরেক্ট রিলেটেড না? বলতে পারবেন? আমাদের যারা আপনারা যারা এইচআইভি পেশেন্ট হয়তো দেখেছেন, তাদের মধ্যে কি কোনো ধরনের ক্যান্সার দেখছেন পাওয়া যায় আপনাদের এখানে? কোনো এইচআইভি পেশেন্টের ক্যান্সার নেই আপনাদের এখানে? ওই, কোনো কথা বলে না। লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার, এক্স্যাক্টলি। সো লিভার ক্যান্সার কেন বেশি হয় এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে? স্যার কো ইনফেকশন থাকতে পারে। এক্স্যাক্টলি তাই। এদের ক্ষেত্রে এইচআইভির সাথে সাথে বিসিএ Hepatitis গুলো B. পজিটিভ বেশি পাওয়া যায়, কারণ যেভাবে এইচআইভি ট্রান্সমিট করে, বিসিএও কিন্তু অনেকটা ওইভাবে ট্রান্সমিট করে থাকে, রাইট? সো এখন ইনফেকশন রিলেটেড ক্যান্সার কমে গেল, ইনফেকশন আনরিলেটেড ক্যান্সার বেড়ে যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে ব্রাজিলে 1.4 টাইমস, ইউএসএ তে 1.3 টাইমস কিন্তু বেড়ে গেছে এই ধরনের ক্যান্সার গুলো। মোস্ট কমন যেটা বলেছে নন মেলানোমা স্কিন ক্যান্সার, এছাড়াও অ্যানাল ক্যান্সার, লাং ক্যান্সার, এই জিনিসগুলো। আবার লিভার ক্যান্সার যেটা বলেছেন সেটাও কিন্তু আছে। এগুলো হচ্ছে মেইনলি মানে নন এইডস ডিফাইনিং ক্যান্সার, এগুলোর সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে যে, এর সাথে আরেকটা বলা হচ্ছে যে 2030 সাল নাগাদ দেখা যাবে যে অলমোস্ট 1/3 এইচআইভি পিপুলের অ্যাট লিস্ট কমপক্ষে 3টা এনসিডি থাকবে, যার মধ্যে মেনলি হচ্ছে কার্ডিওভাস্কুলার। যেমন এই ধরনের পেশেন্টগুলো হয়তো এইচআইভি পেশেন্টের হয়তো হাইপারটেনশন থাকবে, ডিসলিপিডিমিয়া থাকবে, কিডনি ডিজিজ থাকতে পারে, লিভার ডিজিজ থাকতে পারে, হার্ট ডিজিজ থাকতে পারে। সো অ্যাটলিস্ট 3টা তাদের এনসিডি থাকবে। সো এত যখন মানে ক্যান্সার এবং এনসিডি গুলো এবং ক্রনিক ডিজিজ গুলো যখন বেড়ে গেল, আমরা জানি লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার সাথে সাথে তাদের কিন্তু এই ডিস্ট্রেস, ইমেজ ডিস্ট্রেস কিন্তু বেড়ে যাবে, একই সাথে পেশেন্টের এবং তার সাথে ফ্যামিলি কেয়ার গিভার এবং মেম্বার। আসেন একটা পেশেন্টের সিনারিও দেখি, যে এইজিং উইথ এইচআইভি। ধরলাম একজন 65-ইয়ার-ওল্ড হোয়াইট ম্যান, মিস্টার এ, যার 1996 সালে তার এইচআইভি ডায়াগনোসিস হয়েছিল। কিভাবে হলো? তার নিউমোসিস্টেটিস জেরিপেসি দিয়ে ধরা পড়েছিল। যখন নিউমোসিস্টেটিস আসলো তখন তার মধ্যে এইচআইভিও ধরা পড়লো, এবং ওনার মধ্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি চালু করা হলো। সো উনি রেগুলার ট্রিটমেন্ট নিচ্ছেন এবং এইচআইভি প্রাইমারি কেয়ারও পাচ্ছেন। সো যত সময় গেছে, গত 10 বছরে ওনার মধ্যে মাল্টিপল কোমরবিডিটিস যেমন ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, এডিপোসিটি মানে ওবেসিটি, পেরিফেরাল নিউরোপ্যাথি, এগুলো ডেভেলপ করেছে। সো গাবাপেন্টিন দেওয়ার পর তার নিউরোপ্যাথি কিছুটা ডেভেলপ করেছে, ইমপ্রুভ করেছে, কিন্তু এখনো তার কোয়ালিটি অফ লাইফ কিন্তু মানে এফেক্টেড।
গত বছরে তার বায়োল্যাটারাল সিভিয়ার হিপ অস্টিওনেক্রোসিস ডেভেলপ করছে, যার কারণে কিন্তু তার মোবিলিটি কিন্তু কমে গেছে, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এফেক্টেড হচ্ছে। মাঝখানে তার আবার চেস্ট পেইন হলো, তার আবার যেটা ইটিটি স্ট্রেস টেস্ট সেটাও পজিটিভ আছে, যার কারণে মনে হচ্ছে পেশেন্ট আইএসডিও ডেভেলপ করছে এবং কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে তাকে স্টেন্টও দেওয়া লাগছে। সো এরপরে আরো গত মানে লাস্ট কয়েক বছরে উনি আরো বেশি ফ্রেলটি মানে দুর্বল শীর্ণকায় ডেভেলপ করেছেন, ওয়েট লস হয়েছে, গেট স্লো হয়ে গেছে এবং সাথে সাথে তার কগনিটিভ ডিক্লাইনও হচ্ছে। এখন এই মিস্টার এর তার বাস করেন আবার তার মার সাথে। তার মা হচ্ছে আবার 85 বছর বয়সের একজন মহিলা, যিনি নিজেও একজন কিন্তু বৃদ্ধ মানুষ, যার নিজেরও কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তার আর্থ্রাইটিস আছে এবং তার নিজেরও চলাফেরা কিন্তু এফেক্টেড। এখন এই মিস্টার এ কে কিন্তু এই তার বৃদ্ধ মায়ের উপর টোটালি মানে আস্তে আস্তে টোটালি ডিপেন্ডেন্ট হয়ে যেতে হচ্ছে। এবং মিস্টার এ খেয়াল করলেন যে তার যেহেতু তার শরীরও খারাপ হচ্ছে গত কয়েক বছরে, তার মাও কিন্তু তার সেবা দিতে দিতে গিয়ে কিন্তু তার মায়ের শরীরও কিন্তু আস্তে আস্তে দিনে দিনে গত কয়েক বছর খারাপ হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে মা ছেলে দুজনে দেখা যায় যে কিছু কিছু জিনিস আছে যে দুজনের কিন্তু একই রকম কোমরবিডিটিস, যে কার্ডিওভাস্কুলার কোমরবিডিটিস গুলো। সো আমরা যদি এই কেস স্টাডিটা বা এই পেশেন্টের সিনিয়রিটির উপর যদি আলোকপাত করি, তাহলে দেখা যাচ্ছে যে নিউমেরাস চ্যালেঞ্জেস, মানে একটা এইজিং এইচআইভি সার্ভাইভার, মানে ওই যে আমি বললাম যে রেট্রোভাইরাল থেরাপি দেওয়ার পরে তারা কিন্তু এখন অনেকদিন বেশি বাঁচতে পারে। তো যেসব এইচআইভি পেশেন্ট গুলো এজিং হচ্ছে তাদের কিন্তু কেয়ার গিভিং করতে গেলে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। এবং দেখা যায় যে এইচআইভি ইনফেকশনের তুলনায় তাদের মধ্যে যে ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো যে ডেভেলপ করছে, সেগুলো কিন্তু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট আরো বেশি করতেছে। সো মিস্টার এর যেমন এখন ক্রনিক পেইন ডেভেলপ করেছে এবং তার যে হেলথ পারফরমেন্স ডিক্লাইন করতেছে, সেটা কিন্তু তার মার সাথে যে রিলেশনশিপ আছে সেটাও কিন্তু এফেক্ট করতেছে। তার মাথায় চিন্তা করে যে উনি তো তার এই বৃদ্ধ মায়ের উপর ডিপেন্ডেন্ট। এখন যদি তার বৃদ্ধ মা যদি তার আর কেয়ার গিভিং মানে সেবা করতে না পারে, অথবা যদি তার বৃদ্ধ মা যদি তার নিজেরটা করতে না পারে, তাহলে কি হবে আলটিমেটলি, ফেটটা কি, ফিউচারটা কি? সো আর অন্যদিকে যে এই এ সাহেবের মা কিন্তু এই কেয়ার গিভার বার্ডেনে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে টোটালি ইয়ে হয়ে গেছে, বার্ন আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে অবস্থা। এখন এই জায়গাটা যদি আমরা প্যালিয়েটিভ কেয়ারকে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, এটা কিভাবে হেল্প করতে পারে? সো ফার্স্ট অফ অল ক্রনিক পেইনের ম্যানেজমেন্ট, যেখানে আমরা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ইনক্লুডিং মরফিন ওপিওয়েডস, তারপর নিউরোপ্যাথিক যে পেইন আছে সেটা ট্রিটমেন্ট করতে পারি। আমরা গোলস অফ কেয়ারটা ইয়ে করতে পারি। কিছু অ্যাডভান্স থেরাপিউটিক টেকনিকের কথা বলা আছে, যেমন যেহেতু দুজনেরই কগনিটিভ ডিক্লাইন আছে, সো তাদেরকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, আহ এই মোটিভেশনাল ইন্টারভিউ, এই ধরনের জিনিসগুলো, এই মানে এরকম টেকনিকগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। সো আমরা পেশেন্টকে হলিস্টিক অ্যাসেসমেন্ট করতে পারি, ইনক্লুডিং তার কগনিটিভ ডিক্লাইন এবং মুড ডিসঅর্ডার আছে কিনা, সেটা লাইক অ্যাংজাইটি ডিপ্রেশন আছে কিনা। আমরা একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করতে পারি, যেখানে ডক্টর, নার্স, সোশ্যাল ওয়ার্কার, চ্যাপলিন উইথ প্যালিয়েটিভ কেয়ার এক্সপার্টাইজ তারা এখানে কাজ করতে পারে। পেশেন্টকে ফিজিক্যালের পাশাপাশি ইমোশনাল, সোশ্যাল, স্পিরিচুয়াল সাপোর্ট দিতে পারি এবং যে কমিউনিটি রিসোর্স গুলো আছে সেগুলোর সাথে আমরা কানেক্ট করা দিতে পারি। যেমন কোনো কেয়ার গিভার সাপোর্ট প্রোগ্রাম আছে কিনা, তারপর হচ্ছে আহ, এরকম আহ, কোনো মিল প্রিপারেশন প্রোগ্রাম আছে কিনা, এগুলোর সাথে আমরা তাদের পরিচয় করাই দিতে পারি। তাহলে এইভাবে যদি আমরা প্যালিয়েটিভ কেয়ার অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই রোগী এবং তার পরিবারের সাফারিং কিন্তু কমায় নিয়ে আসা সম্ভব। সো আমরা যদি দেখি যে এইচআইভি পেশেন্টদের মধ্যে কি কি ধরনের সাফারিং বা চ্যালেঞ্জ হইতে পারে, একটা হচ্ছে লাইফ লং যেটা হেলথ চ্যালেঞ্জ, যে আমরা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দেওয়ার পরে যত লংজিভিটি বাড়তেছে, সারা লাইফ লং জুড়ে কিন্তু তার এই বিভিন্ন হেলথ চ্যালেঞ্জগুলো বাড়বে। এবং এদের মধ্যে যেটা একটু আগে দেখালাম যে ক্যান্সার এবং অপরচুনিস্টিক ইনফেকশন হওয়ার কিন্তু রিস্কগুলো কিন্তু হাই। তাদের মধ্যে আস্তে আস্তে বিভিন্ন মেন্টাল হেলথ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে শুরু করে সিভিয়ার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সেগুলো কিন্তু ডেভেলপ করতে পারে। একটা সোশ্যাল ভালনারিটি অবশ্যই আছে, কারণ সোসাইটিতে যারা এইডস বা এইচআইভি পেশেন্ট তাদেরকে অন্য চোখে দেখা হয়, স্পেশালি যদি ইয়াং পার্সন হয় বা যদি ডিসপ্লেসড পিপল হয় এবং যারা পোভার্টিতে আছে, গরিব রোগী, গরিব মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু এই সোশ্যাল ভালনারেবিলিটি অনেক বেশি। ইকোনমিক ব্যারিয়ার অবশ্যই আছে, কারণ মান্থলি এআরটি যদি কিনে নিতে হয় তাহলে কিন্তু এটা বেশ কস্টলি। এবং বিভিন্ন যে হেলথ সিকিং ইয়াগুলো আছে, বারে বারে হসপিটালে ভর্তি হওয়া, ডাক্তার দেখানো, বিভিন্ন ওষুধ খাওয়া, সেগুলোতে কিন্তু তার
একটা বড় সড়ো খরচ হয়ে যায় কিন্তু এই পুরো জিনিসটা বার্ডেন কিন্তু এই ফ্যামিলির উপর এসে পড়ে। দেখা যায় যে বাচ্চা কাচ্চা পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে, ফ্যামিলি এরকম ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, সাইকোলজিক্যাল ডিস্ট্রেস এগুলোর মধ্যে যেতে পারে। এবং এখানে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে হেলথ সিস্টেমের গ্যাপ। যে অনেক জায়গাতে কিন্তু এই কম্প্রিহেন্সিভ কেয়ার, যেটা আমরা একটা আইডিয়াল কেয়ারের কথা বলছি বা সাইকোলজিক্যাল সাপোর্টের কথা বলছি, সেই জিনিসগুলো কিন্তু থাকে না। সো এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ কিন্তু এই এইচআইভি পেশেন্টদের জন্য কিন্তু। সো এইখানে আমাদের প্যালিয়েটিভ কেয়ার কিভাবে কাজ করতে পারে, প্রথম কথা হচ্ছে হলিস্টিক সিমটম অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট। আমরা তাদেরকে মেন্টাল হেলথ সাপোর্ট দিতে পারি, কাউন্সিলিং প্রোভাইড করতে পারি, তাদেরকে আমরা ডেলিভার করতে পারি প্র্যাকটিক্যাল অ্যাসিস্ট্যান্ট। যেমন আমাদের যে পিসি যারা আছে তারা বাড়িতে বাড়ি থেকে ট্রান্সপোর্ট সাপোর্ট, ফুড দেওয়া, স্কুল সাপ্লাইজ ফর চিলড্রেন, এই জিনিসগুলা দিয়ে পৌঁছায় দিয়ে তাদেরকে হেল্প করতে পারে। এছাড়া বিভিন্ন ঘরের কাজকর্ম যেগুলো আছে সেগুলো তো প্র্যাকটিক্যালি হেল্প করতে পারে। আর ট্রিটমেন্ট অ্যাডভান্সের জন্য আমরা এই কমিউনিটি বেসড ফলো আপ বা হোম কেয়ার সেই জিনিসটা করতে পারি। যাদের ক্ষেত্রে যারা বেশি ভালনারেবল বা আন্ডার সার্ভ বা ওই যে মার্জিনালাইজ পিপল আছে তাদের ক্ষেত্রে আমরা ডিগনিটি এবং কালচারাল যে সেন্সিটিভিটি সেটা বজায় রাখার জন্য কিন্তু সেই কনটেক্সট অনুযায়ী কিন্তু প্যালিয়েটিভ কেয়ার দিতে পারি। সো আমাদেরকে যে একটা ডায়াগনোসিস থেকে শুরু করে এন্ড অফ লাইফ পর্যন্ত কিন্তু তাদের কন্টিনিউটি অফ কেয়ারটা আমাদের মেনটেন করতে হবে, যাতে ওভারঅল কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করে যায়। আর একই সাথে আমরা এই যে হেলথ সিস্টেমে যে যেসব জায়গায় গ্যাপ গুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আমরা গ্যাপ গুলো ফিল আপ করার ক্ষেত্রে আমরা কিন্তু হেল্প করতে পারি। স্পেশালি আমাদের দেশের মতো কান্ট্রি লো রিসোর্স সেটিং, যেখানে আসলে হয়তো আপনি চাইলেই আপনার একটা গ্রাম্য অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট যেতে পারবে না, বা ওখানে হয়তো নাই। আর সাথে অ্যাডভোকেসি, যে প্যালিয়েটিভ কেয়ারের তরফ থেকে আমরা পলিসি লেভেল অ্যাডভোকেসি করতে পারি, রিসার্চের মাধ্যমে আমরা এভিডেন্স জেনারেট করতে পারি যে কিভাবে আসলে এই লোয়ার ইনকাম সেটিং এর মধ্যে কিন্তু আমরা এই কম্প্রিহেন্সিভ কেয়ারটা প্রোভাইড করতে পারি। সো এই জন্য বিভিন্ন গবেষণা থেকে উঠে সেটা দেখা যাচ্ছে, যেটা বলা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার একটা কস্ট ইফেক্টিভ অ্যাপ্রোচ, যেটা কিন্তু এই এইচআইভি পেশেন্ট এবং তাদের ফ্যামিলিদের লাইফের মধ্যে কিন্তু লাইফ চেঞ্জিং ইফেক্ট রাখতে পারে। সো দ্যাটস ওয়াই একটা আমাদের একটা বড় ইম্পর্টেন্ট একটা কিন্তু রোল হচ্ছে, ভাইটাল রোল হচ্ছে কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ার যে রোলটা এইচআইভি এডস এর, সেটা নিজে বোঝা, জানা, অ্যাপ্লাই করা এবং একসাথে কিন্তু মানুষকে জানানো। সো যখন আমরা এইচআইভি পেশেন্টদেরকে সেবা দিতে যাই তখন কতগুলো স্পেশাল ইস্যু দেখা যেতে পারে। কিরকম হইতে পারে? যেমন একটা হচ্ছে ইয়াঙ্গার এজ প্রোফাইল, যে অনেক সময় দেখা যায় যে ইয়াং এজে এইচআইভি ধরা পড়তেছে, হয়তো সেটা বাবা মায়ের থেকে ট্রান্সমিশন হইতে পারে, হয়তো বা ইয়াং বয়সে আকাম কুকামের কারণে হইতে পারে। এটা একটা হইতে পারে। আবার আরেকটা বলা হচ্ছে যে আহ, আহ, হ্যাঁ মানে যেটা যেমন ধরেন একটা আমাদের দেশে যখন ক্যান্সার ধরা পড়ে ইউজুয়ালি হয়তো 40, 50, 60 ইয়ার্সে গিয়ে বা আফটার 40, 50 ইয়ার্সে গিয়ে তারপর হার্টের সমস্যা ধরা পড়ে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই এইচআইভি পেশেন্টদের কিন্তু বয়স কিন্তু অনেক ইয়াঙ্গার গ্রুপ। যে আমি গ্রাফটা দেখাইনি কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশে যদি দেখি, আমি যদি এইজ পিরামিডটা দেখি, এইচআইভি পেশেন্টের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 25 থেকে 49 বছরের মধ্যে, 25 থেকে 49। সো এটা একটা কিন্তু ভয়ঙ্কর জিনিস যে আমাদের ইয়াং পপুলেশন কিন্তু এইচআইভি দ্বারা এফেক্টেড হয়ে যাচ্ছে কিন্তু। তবে আর কি হতে পারে, শেয়ার্ড বার্ডেন। কারণ এদের মধ্যে যে এদের যে পার্টনার আছে, কেয়ার গিভার আছে, ফ্রেন্ডস আছে, সো এদের মধ্যে কিন্তু অনেকে আছে যে এইচআইভি ইনফেক্ট, মানে হাজবেন্ড এইচআইভি, বউ এইচআইভি, বা হয়তো সমকামী হইলে তাদের পার্টনার তারাও এফেক্টেড। সো এই বার্ডেনটা শেয়ার্ড বার্ডেন হইতে পারে। তারপর হতে পারে কি মাল্টিপল লস থাকতে পারে। যেমন যে একই ফ্যামিলির মধ্যে দেখা যায় যে রিপিটেড বেরিপমেন্ট, হয়তো ওই পরিবারে কয়েকজন মারা গেছে। এগুলো আমি বলছি কিন্তু যে এইচআইভি যখন আমরা ডিল করতে যাব এরকম কিছু স্পেশাল ইস্যুস থাকতে পারে। তারপর ফ্রম ফেট টু ট্র্যাজেডি, যেমন আগে এইচআইভি মানে ধরে নেওয়া ফেট হচ্ছে ফ্যাটালিটি, মানে মরতে হবে, কিন্তু এখন এটা পেটের থেকে হয়ে গেছে ট্র্যাজেডি দিয়ে গিয়েছে। কেমন ট্র্যাজেডিটা আবার কেমন, যে আমার এইচআরটি হার্ট যেটা সেটা এসেছে, কিন্তু এটা মানে এমন না যে আমি পুরোপুরি কিউর হয়ে ভালো হয়ে যাবে, বরং এটা আবার আরেকটা ট্র্যাজিক লাইফের দিকে যেতে পারে, যে আমাকে এখন আগে হয়তো সাডেন মৃত্যু, এখন হইতে পারে আমার ভুগে ভুগে লম্বা সময় পড়ে গিয়ে মৃত্যু। সো দেখা যেতে মানে এমন হইতে পারে যে কারো কারোর জন্য এটা কিউরের বদলে বরং একটা ট্র্যাজিক ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারে। সার্ভাইভাল কমপ্লেক্সিটি, যে যারা এরকম অনেকদিন ধরে বেঁচে আছে এই এইচআইভি সার্ভাইভাররা কিন্তু এই লং টার্ম পরে গিয়ে কিন্তু বিভিন্ন ইমোশনাল আপসেট থেকে লাইক ডিপ্রেশন, অ্যাংজাইটি, গিল্ট ফিলিং, তারপর হচ্ছে প্রিপারেশন ফর ডেথ, এই জায়গায় বিভিন্ন কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে যেতে পারে। অনেকের ক্ষেত্রে আবার এআরটি কাজ করে না, সো এই অ্যান্টিরিট্রোভাল থেরাপি যদি না কাজ করে, সো তাদের মধ্যে ইমোশনাল কিছু আপসেট তো অবশ্যই হয়।
এবং যত দিন যায় তখন কেন এআরটি কাজ করলো না, হতাশা, অপরাধ বোধ, এই জিনিসগুলা তাদের ইয়ার কারণে এআরটি ফেলার একটা কারণ হিসেবে তারা খুঁজে বের করার একটা চেষ্টা করে। তারপর একটা জায়গা হচ্ছে যে এন্ড অফ লাইফের যে কনভারসেশন আছে সেই জিনিসটাকে অ্যাভয়েড করে। লাইক একটা এন্ড অফ লাইফে যখন পেশেন্ট যায় তখন আমরা এখানে ওখানে কমিউনিকেশন করি, প্রিপারেশনের ব্যাপারে আলাপ করি, কিন্তু হতে পারে যে এইচআইভি পেশেন্ট কেউ আছেন সেই জিনিসগুলো নিয়ে আলাপই করতে চাচ্ছেন না বা এই ক্ষেত্রে টোটালি অ্যাভয়েড করে যাচ্ছে। সো আরেকটা হচ্ছে আইসোলেশন এবং ডিনায়াল, যে এই ধরনের পেশেন্টরা বেশ ভালো রকমের কিন্তু আইসোলেটেড থাকে, যে আপনি একটা এইচআইভি পেশেন্ট কিন্তু সহজে খুঁজে বের করতে পারবেন না, কারণ এরা হয়তো হিডেন থাকে, লুকায় থাকে, বা আহ, মানে জনসমাগম বা হিউম্যান কন্ট্যাক্টটাকে সাধারণত অ্যাভয়েড করে। আবার আপনি জিজ্ঞেস করলে তখন হয়তো ডিনাই করতে পারে। তো এই জন্য আপনি যখন রিসার্চের মধ্যে এইচআইভি পেশেন্টের উপর যদি কোনো রিসার্চ করতে চান, তাহলে কি স্যাম্পলিং ইউজ করা হয় কেউ বলতে পারবেন? কারো আইডিয়া আছে? যেমন আমরা সবচেয়ে বেশি করে থাকি র্যান্ডম স্যাম্পলিং। এখন র্যান্ডম স্যাম্পলিং মানে কি, ধরলাম যে আমি হাইপারটেনশন নিয়ে কাজ করব। সো আমার এখানে রোহিঙ্গা ক্যাম্পে কথার কথা 5 লাখ মানুষ আছে। সো আমি এখান থেকে 500 হাইপারটেনশন রুগীকে বের করে নিয়ে তাদের মধ্যে কাজ করব। তো ধরলাম যে এই 5 লাখ রোহিঙ্গা মানুষের মধ্যে 5,000 টোটাল হাইপারটেনশনের রুগী আছে, তো এর মধ্যে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আমরা 500 সিলেক্ট করে নিয়ে তারপর বের করব। কিন্তু ধরেন এখন আমি চাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আমি মোটামুটি 100 এইচআইভি পেশেন্টকে আমি খুঁজে বের করব। এখন আমার তো এরকম এমন তো নয় যে আমার যে রোহিঙ্গা ক্যাম্পে 1,000-এর মতন রুগী আছে যার থেকে আমি বেছে বেছে 100কে নিব, অথবা 100টা রুগী খুঁজে পাই তো আমার দেখা যাবে খবর হয়ে যাচ্ছে আমি খুঁজে পাচ্ছি না। তখন এখানে কি ধরনের স্যাম্পলিং মেথড আমরা ইউজ করবো বলেন দেখি, কারো আইডিয়া আছে? স্যার, একটা হচ্ছে যদি আমরা জানি যে মানে স্পেসিফিক এইচআইভি কেসগুলো নিয়ে কাজ করব, সেই হুম, ক্ষেত্রে আমরা পারপাসিভ স্যাম্পলিং করতে পারি। আর যদি আমরা কেস জানা না থাকে সেই ক্ষেত্রে আমরা স্নোবল স্যাম্পলিং করতে পারি। এক্স্যাক্টলি তাই, স্নোবল স্ল্যাম্পিং। স্নোবল স্ল্যাম্পিংটা একটু তাহলে বলে ফেলা তো কি জিনিস? তো স্নোবলটা সাধারণত হচ্ছে মানে পিয়ার গ্রুপের মাধ্যমে, ধরেন আমি যদি একটা এইচআইভি কেস পাই, সেক্ষেত্রে হুম। তার যদি পরিচিত কোনো এইচআইভি কেস থাকে তার মাধ্যমে সেই কেসগুলি বা ওইখানে যারা আছে তাদেরকে খুঁজে বের করা এবং তাদের মাধ্যমে আরো যারা আছে এভাবে খুঁজে বের করা। এটা এক্স্যাক্টলি, স্নোবল, যেমন এক্স্যাক্ট। স্নোবল যেমন একটা পাহাড়ের উপরে একটা ছোট স্নোবল ফালায় দিলে যেমন সামনে থেকে গড়াইতে থাকে এবং আশেপাশ হুম, থেকে স্নো নিয়ে এটা সাইজ বড় হতে থাকে, একইভাবে হুম। এখানেও একজন দুইজন পেশেন্ট পেলে তাদের পরিচিতির মাধ্যমে আস্তে আস্তে আমাদের স্যাম্পলের সাইজটা বড় করা হচ্ছে। জি, ঠিক বলেছেন। থ্যাংক ইউ। সো পার্থ যেভাবে বলছে ঠিক ওইভাবে করা হয়, যে প্রথমে আপনি একজন এইচআইভি পেশেন্টের কাছে গেলেন, উনি হয়তো আপনাকে আরো 2 জনের খবর দিল, ওই 2 জনের কাছ থেকে আপনি হয়তো আরো 5 জনের খোঁজ পেলেন, ওই 5 জনের থেকে আপনি আরো 10 জনের খোঁজ পেলেন। তো এরকম স্নোবলের মতন করে কিন্তু এইচআইভি পেশেন্টদের ডাটা কালেক্ট করতে হয়, যদি আপনার কাছে কোনো আগে থেকে প্রি ডিফাইন্ড কোনো ডাটাবেস না থাকে। সো এগুলো হচ্ছে বিভিন্ন স্পেশাল ইস্যুস যে এইচআইভি পেশেন্টের মধ্যে দেখতে পারি। এখন এরপরে যদি আগাই, তারপরে এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাফারিং দেখা যায়। এই সাফারিং গুলা জাস্ট এমন একটা একটা স্টাডি থেকে এরকম দেখা হয়েছে সিমটম প্রিভ্যালেন্স, যেমন এইচআইভি পেশেন্টদের ফ্যাটিক, টায়ার্ডনেস, উইকনেস এগুলো থাকতে পারে, খুব ভালো রকমের অ্যানোরেক্সিয়া তাদের থাকে, ডিফারেন্ট লেভেল অফ পেইন থাকতে পারে, নরসিভেমিটিক কমন, এদের অনেকের পরবর্তী রেসপিরেটরির কারণে বা হার্টের কারণে শ্বাসকষ্ট ডেভেলপ করে, স্লিপ প্যাটার্ন অল্টার্ড হয়ে যায় যার কারণে ইনসোমনিয়াতে ভোগে, কনস্টিপেশন, ডায়রিয়া দুইটাই এখানে কমন। আর সাইকোলজিক্যালের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাজিটেশন, সুইসাইডাল টেন্ডেন্সি, সবগুলো কিন্তু আমরা দেখতে পারি। এখন এই বিভিন্ন সিমটম গুলোর মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, মানে হোম প্যালিয়েটিভ কেয়ার বা ইনপেশেন্ট হসপিস কেয়ার যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে দেখা যাচ্ছে এই যে এই এইচআইভি পেশেন্টদের যে আউটকাম আছে, স্পেশালি পেইন এবং সিমটম কন্ট্রোল, অ্যাংজাইটি কন্ট্রোল, তাদের ইনসাইট ইমপ্রুভ করা এবং স্পিরিচুয়াল ওয়েলবিং ইমপ্রুভ করা, এই প্রতিটা ডোমেনের ক্ষেত্রে কিন্তু সিগনিফিকেন্ট ইমপ্রুভড আউটকাম দেখা যায়। এবং এটা একটা সিস্টেমেটিক রিভিউর কথা, আমি যেটা এখানে স্যাম্পল দিয়ে দিয়েছি, এখানে এক্সাম্পলটা দিয়ে দিয়েছি, 2005 সালেই একটা সিস্টেমেটিক রিভিউ কিন্তু এই জিনিসটা উঠে আসছে। সো আমরা যদি এখন প্যালিয়েটিভ কেয়ার দিতে চাই এইচআইভি পেশেন্টদের মধ্যে, তো আমরা কিন্তু এটা আলাদা কোনো কিছু না, বরং যে ডিজিজ মডিফাইং যে থেরাপি তাদের এআরটি চলছে তার সাথে কিন্তু আমরা ইন্টিগ্রেট করে দিতে পারি। এবং এখানে আমরা একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে আগাতে পারি, যেখানে আমাদের একটা পেশেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ ইউজ করা হবে, যেখানে আমাদের প্রাইম ফোকাসটা থাকবে পেশেন্ট এবং তার পেশেন্টের ফ্যামিলি কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করা। এবং একই সাথে আমরা সাইকোলজিক্যাল, ফিজিক্যালের পাশাপাশি সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল 4টা ডোমেনে কভার করে তাকে আমরা কিন্তু হলিস্টিক কেয়ার দেওয়ার চেষ্টা করব।
নেক্সটে যদি যাই, এই যে আমরা বলছি প্যালিয়েটিভ কেয়ার দিলে ভালো হবে, দিতে চাই দিব, কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ার দিতে গেলে কিন্তু বিভিন্ন ব্যারিয়ার গুলো আছে। সো বিভিন্ন 4টা ডোমেন এখানে ভাগ করে দেখানো হয়েছে। সো সার্ভিস ফ্যাক্টরের মধ্যে বলা হচ্ছে যে আমাদের আসলে এক্সপোজার, এইচআইভি পেশেন্টের প্রতি এক্সপোজার কম। সো এখন আমি হয়তো ক্যান্সার পেশেন্টের প্যালিয়েটিভ কেয়ার কেমনে দিতে হয় জানি, কিন্তু এইচআইভি পেশেন্টে কেমনে দিব সেটা সম্বন্ধে আমার আইডিয়া নাই। এবং দেখা যায় যখন আপনি ওই হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস পেতে যায় তারা, তখন তাদের মধ্যেও কিন্তু এই এইচআইভি রিলেটেড স্টিগমা এবং তাদের সাথে একটু ডিসক্রিমিনেশন, একটা ক্যান্সার রোগীর সাথে ডিসক্রিমিনেট করা, কার্ডিয়াক পেশেন্টের সাথে ডিসক্রিমিনেট করা, এই জিনিসগুলো হয়, মানে এইচআইভি কে অন্য চোখে দেখা হয়। আর এইচআইভির যে সার্ভিসগুলো পায় সেখানে কিন্তু মেনলি ডিজিজ ওরিয়েন্টেড ফোকাসটা বেশি। যে আমি আপনাদেরকে ওইখানে দেখালাম যে যখন হার্ট এরা চলে আসলো, তখন কিন্তু আমাদের সব মনোযোগ কিন্তু হার্টের দিকে চলে গেছে। সাফারিং কমানো বা পেশেন্টকে কোয়ালিটি অফ লাইফ, এই ফোকাসগুলো কিন্তু চলে গেছে। ক্লিনিশিয়ান ফ্যাক্টরের মধ্যে আছে। সো এই দুইটা ডিজিজ ওরিয়েন্টেড ট্রিটমেন্ট আর প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, দুইটার মধ্যে একটা কোঅর্ডিনেশন করাটার মধ্যে একটা বড় হেডেক হয়ে দাঁড়ায়। সো এন্ড অফ লাইফ কেয়ারের প্রতি দেওয়ার ক্ষেত্রে আমরা হয়তো একটু রিল্যাক্টেন্ট থাকি। প্যালেটিভ প্রোটোকলগুলো আমরা মানতে চাই না, পোর এডহেরেন্স, হয়তো আমাদের নিজের মতন করে বা কিউরেটিভ অ্যাপ্রোচটাকে চালা যেতে চাই। আমরা ধরেন বিভিন্ন অ্যানালজেসিস অ্যাপ্লাই, স্পেশালি মরফিন ওপিওফোবিয়ার কারণে সেগুলো ইউজ করতে ভয় পাই যে মিস ইউজ বা অ্যাডিকশন হবে। পেশেন্টের মধ্যেও আছে যে ফ্যাক্টর আছে যে তারা যে সাব অপটিমাল অ্যানালজেসিস সেটাকে মেনে নেয়, আরো বেটার অ্যানালজেসিস যে হতে পারে সেটার জন্য তারা আর অ্যাপ্রোচ করে না। এবং তারা তাদের যে মৃত্যুটা যে ধুকে ধুকে মৃত্যু হবে সেটাকে মেনে নিয়ে তারা হয়তো ঘরে বসে থাকে বা হিডেন হয়ে থাকে। সো তারা কিন্তু যে প্রপার এন্ড অফ লাইফ কেয়ারটার জন্য কিন্তু তারা চেষ্টা করে না। ডিজিজের মধ্যে আছে যে যেহেতু মাল্টিপল কোমরবিডিটিস থাকে, সো এই জন্য প্রেডিক্টেবিলিটি খুবই ফ্লাকচুয়েটিং। সো এটা প্রেডিক্ট করা টাফ হয়ে যায়। এবং যে কমপ্লেক্সিটিটা, যে একই সাথে যখন আমরা ডিজিজ ওরিয়েন্টেড কেয়ার প্লাস প্যালিয়েটিভ কেয়ার একসাথে ইয়ে করছি, তখন কিন্তু কমপ্লেক্সিটিটা কাজ করে। সো এগুলোকে সামনে নিয়ে আমাদেরকে আগাইতে হবে, দ্য ওয়ে ফরওয়ার্ড। এখানে কয়েকটা কথা না বললে নয়, যেমন ডাব্লিউএইচও রেজলিউশন যেটা 67.19-এর কথা আমরা বলি, যে যেটা প্যালিয়েটিভ কেয়ারের জন্য প্রথম ইন্টারন্যাশনাল বার্তা, মানে এটা আশা করি আপনাদের সবার আইডিয়া আছে যে 2014 সালে যে ডাব্লিউএইচওর যেটা ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হয়, সেখানে এই অ্যাসেম্বলিতে অনুচ্ছেদ নাম্বার 67.19-এর মাধ্যমে ইয়ে করা হয় যে আহ, সকল দেশ এখানে সম্মত হয় যে প্যালিয়েটিভ কেয়ার উইল বি ইন্টিগ্রেটেড ইন হেলথ কেয়ার থ্রু আউট দ্য লাইফ কোর্স। তো সেক্ষেত্রে কিন্তু এইচআইভি রোগীরা বাদ যাবে না। ওকে। নাম্বার টু, এইচআইভি যেহেতু যেহেতু বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স করতে পারে, সিমটম ইয়ে আর কি, ডেমো সিমটমের করে আর কি বহিঃপ্রকাশ ঘটাতে পারে। So, এই জন্য এই সিমটম কন্ট্রোলের জন্য কিন্তু আহ কি বলে ডাব্লিউএইচও কিন্তু প্যালিয়েটিভ কেয়ারকে এই এইচআইভি পেশেন্টদের জন্য যে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ কম্প্রিহেন্সিভ প্যাকেজ অফ কেয়ার, মানে একটা কম্প্রিহেন্সিভ কেয়ার দিতে গেলে প্যালিয়েটিভ কেয়ারও তার একটা এসেনশিয়াল কম্পোনেন্ট, সে ঘোষণাও কিন্তু ডাব্লিউএইচও দিয়েছে। সো এই জন্য ওরা একটা মডেল অফ ইন্টিগ্রেশন প্রপোজ করেছে, যেটাকে বলা হচ্ছে বাউ টাই মডেল। বাউ টাই মডেলটা কি? আমরা যদি দেখি যে বাউ টাই মডেল অফ ইন্টিগ্রেটেড প্যালিয়েটিভ কেয়ার, প্রথমে বুঝতে বাউ টাই কি। সো বাউ টাই বলি বা বোটাই আমরা বলি, যেটা বোটাই আপনারা তো জানেন বোটাই কি। দেখছেন না যে অনেক সময় যখন ডিনার স্যুট পরে, যে কালো স্যুট আর যখন সাদা শার্ট পরে, তার এখানে গলার কাছে একটা ছোট্ট একটা টাইয়ের মতন থাকে, যেটা ছবিটা ডান পাশে কোনায় দেখতে পাচ্ছেন। দেখছেন না? জানেন না? এটা পরিচিত না বোটাই? জি জি স্যার। স্যার। সো দেখেন ওয়েটাররা বোটাইয়ের পরে বেশিরভাগ সময়। ওয়েটাররা পুরো এক্স্যাক্টলি। সো বোটাই যেটা, বোটাই দেখে দুই সাইডে দুইটা প্রজাপতির পাখার মতন আছে আর মাঝখানে একটা গোলার মতন আছে। সো এটাই হচ্ছে বোটাই, এই যে এই মডেলটাকে এই বোটাইয়ের সাথে তুলনা করা আছে। সো বোটাইয়ের সেন্টারে হচ্ছে যে আনওয়ান্টেড যে ইভেন্ট যেটা আছে, যেমন ধরেন এখানে হচ্ছে এইচআইভি, সেটা। আর সেটার বাম পাশে যে প্রিভেনশন বা এখানে যেটা বলেছে কেয়ার বা কিউরের চেষ্টার কথা বলা আছে। আবার যদি আমি সামনের দিকে চালাই, যখন আনওয়ান্টেড ইভেন্টটা হয়ে গেল, তারপরে কি হবে? সেটা রিকভারি হইতে পারে অথবা ডিজিজ প্রোগ্রেশন হইতে পারে। সো সেটা বিভিন্ন কনসিকুয়েন্সেস, কমপ্লিকেশনস হইতে পারে এবং আলটিমেটলি ডেথ হইতে পারে। সো তার মানে একটা আনওয়ান্টেড ইভেন্টের বিফোর এবং আফটার, এই দুটাই কিন্তু এই বোটাইয়ের মধ্যে কিন্তু ইন্টিগ্রেট করা আছে। সো এই বোটাই মডেল অফ প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে বলা হচ্ছে যে এই প্যালিয়েটিভ কেয়ারকে আমার প্রথম থেকে শুরু করে, মানে ডায়াগনোসিস থেকে শুরু করে অল থ্রু আউট দ্য কোর্স অফ দ্য ইলনেস, এটাকে কিন্তু ইন্টিগ্রেট করতে হবে।
পুরো ডিজিজ কন্টিনিউমের মধ্যে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ছবিটাতে দেখানো হচ্ছে যে ডিজিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে একবার কিউরেটিভ থেরাপির সিমটম ম্যানেজমেন্ট থেকে শুরু করে লাস্টের দিকে গিয়ে যখন রিহ্যাবিলিটেশনের দরকার হয় বা প্যালিয়েটিভ কেয়ার হসপিসের দরকার হয়, পুরো পার্টটা জুড়ে কিন্তু এখানে প্যালিয়েটিভ কেয়ার ইন্টিগ্রেটেড। আর নিচের পার্টটা যেটা বলা হচ্ছে এটা পেশেন্ট টিচিং এর ক্ষেত্রে এটা একটা এইড হিসেবে বলতেছে যে যখন আমরা ট্রিটমেন্ট গোল আলাপ করব, যে ডিসকাশন অফ গোলস করব, তখন কিন্তু এই জিনিসটা আমরা বোটাই মডেলের মাধ্যমে তাদেরকে এটা বুঝাতে পারি, যে বর্ণনা করে বুঝাতে পারি যে প্যালিয়েটিভ কেয়ারটা কিভাবে তার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইভেন আফটার ডেথ পেশেন্টের ফ্যামিলি মেম্বারদের জন্য কিন্তু বিরিভমেন্ট কেয়ারের মাধ্যমে তাদের পাশে থাকতে পারে। সো এটা হচ্ছে বোটাই মডেল অফ ইন্টিগ্রেটেড প্যালিয়েটিভ কেয়ার, যেটা ডাব্লিউএইচও কিন্তু ইয়ে করেছে, অ্যাপ্রুভ করেছে। সো আবার একটু চলে আসি যে যে কোন কোন দেশে ইয়ের হারটা বেশি, এইচআইভি এর হারটা যে বেশি। যেমন এখানে 2021 সালের একটা ডাটা দেখানো হচ্ছে, এবং যদি দেখি আপনারা অলরেডি বলে ফেলছেন যে সাউথ আফ্রিকার মধ্যে হচ্ছে আপনার সবচেয়ে বেশি হার। এখানে মার্ক করে দেখানো হচ্ছে, যে লাল মার্ক করে, যে সাউথ আফ্রিকা সবচেয়ে বেশি এইডস বা এইচআইভি পেশেন্ট ওখানে সবচেয়ে বেশি। সো এই জন্য আমি একটু আফ্রিকান কন্টেক্সটটাকে একটু হাইলাইট করতেছি। সো 2018 সালটাকে আবার এখানে একটু গুরুত্ব দেওয়া হচ্ছে আলাদা করে, কারণ বলা হচ্ছে তখন এটা এইচআইভি এপিডেমিক হয়েছে সাউথ আফ্রিকাতে। সো কারণটা কি, ওই সময় দেখা যায় যে এইচআইভি ইয়েটা হঠাৎ করে বেশি বেড়ে গেল। হ্যাঁ, মাসুদ স্যারের কাছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 2018 সালে সারা বিশ্বব্যাপী একটা ইয়ে দ্বারায় এইচআইভি সংখ্যা হঠাৎ করে বেড়ে যায়, এবং সেটা সাউথ আফ্রিকাতে সবচেয়ে বেশি ছিল। এবং দেখা যায় যে গত 5 বছরে 1.6 মিলিয়ন বেড়েছে সংখ্যাটা, যদিও তার 70% এআরটি পাচ্ছে। এবং মোটামুটি 87.5% পিপল লিভিং উইথ এইচআইভি যারা হচ্ছে 15 থেকে 64 বছরের মধ্যে, এবং যাদের ভাইরাল লোডটা সাপ্রেসড আছে। সো এখানে বিভিন্ন তথ্য আছে যেটা আমার আসলে দরকার নাই। লাস্ট লাইনটাতে আমি চলে যাই, যেখানে বলছে এইচআইভি কেয়ার মডেলটাকে শিফট হয়েছে। 2018 সালে এসে তারা অনুধাবন করেছে যে গ্রোয়িং রেকগনিশন অফ দ্য এইজিং এইচআইভি পপুলেশন, যেটা আগেও বলেছি যে এইচআইভি মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি বাড়ছে, এইজিং প্রসেসের মধ্যে যাচ্ছে, এবং তাদের মধ্যে ক্রনিক যে কোমোরবিডিটিস কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার, কমিউনিটি বেসড সার্ভিস ইন্টিগ্রেশন, এই জিনিসগুলো যে নিড আছে, তারা এই জিনিসটাকে তখন রিয়েলাইজ করলো আরো বেশি। এবং তারা যখন গাইডলাইন বানাতে গেল, গাইডলাইন বানাতে গিয়ে দেখলো যে এখানে 3 ধরনের মডেলের কথা বলতেছে। আহ, এই মডেলগুলো ভ্যারি করে, মানে আফ্রিকার এক এক জায়গায় কিন্তু এক এক রকম মডেল আছে। সো এরা 3 ধরনের ইয়ার কথা বলেছে এইচআইভি ক্লিনিশিয়ানরা, মানে 3 ধরনের মডেল অ্যাপ্রোচ করা হয়। সো প্রথম কথা, যে নো ফর্মাল প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইডেড। সো দেখা যায় যে কিছু রুগী আছে যারা আসলে প্যালিয়েটিভ কেয়ারে কিছুই পায় না, মানে সেরকম অ্যাক্সেসও নাই, খুবই মিনিমাল অ্যাক্সেস, প্যালিয়েটিভ কেয়ার পায় না বলতে গেলে। সো এবং তাদের ভোগান্তিটা আরো বেশি থাকে, তাদের আনকন্ট্রোল বা বিয়ারেবল বিভিন্ন সিমটমস বা সাফারিংস থাকে, এদের রিস্ক অফ ডেথ খুব হাই থাকে, এবং তারা প্যালিয়েটিভ কেয়ার অফারও করা হয় না, প্যালিয়েটিভ কেয়ার পায়ও না। সো যে সাফারিং এর ম্যানেজমেন্ট হয় সেটা আসলে ইনএডিকুয়েট। এই জন্য ভুগে ভুগে রোগীর মৃত্যু হয়, এবং রোগীর মৃত্যুর পরে যে পেশেন্ট এবং ফ্যামিলি আছে তারা একটা অ্যাবান্ডন ফিলিং হয়, বা তারাও আরো পোস্ট পিরিপেন্ট যে ক্রাইসিস আছে সেটার মধ্যে যেতে থাকে। আরেকটা গ্রুপ আছে যারা ইন্টারমিটেন্ট প্যালিয়েটিভ কেয়ার পায় ডিউরিং দ্য পিরিয়ড অফ নিড। সো এরা অলরেডি এআরটি পাচ্ছে, লং টার্ম ভাইরাল কন্ট্রোলে আছে, যাদের মধ্যে ইমিউন রিকনস্টিটিউশন হচ্ছে। সো এদের মধ্যে কিছু গ্রুপ আছে যারা এআরটি পাওয়ার পরে রেসপন্স করেছে ঠিকই, কিন্তু এদের মধ্যে বিভিন্ন ড্রাগ টক্সিসিটি, ড্রাগ সাইড ইফেক্ট, ড্রাগ ইন্টারাকশন দেখা যায়। আবার এদের মধ্যে কিছু পেশেন্ট সময়ের সাথে সাথে দেখা যায় যে বোথ কিউরেটিভ এবং প্যালিয়েটিভ কেয়ার একসাথে লাগছে, বা একসাথে পাচ্ছে। সো কিউরেটিভের জন্য হার্ট পাচ্ছে এবং প্যালিয়েটিভ কেয়ার পাচ্ছে, কারণ হয়তো তাদের কোনো সিরিয়াস কোমরবিডিটি কন্ডিশন লাইক ক্যান্সার ডেভেলপ করেছে, বা তাদের ক্ষেত্রে এআরটি কাজ করছে না, এআরটি নতুন করে শুরু করতে হয়েছে, বা হয়তো এন্ড অফ লাইফ এসে পৌঁছেছে। এবং এই ধরনের এইচআইভি পেশেন্ট যারা আছে তাদের হেলথ কন্ডিশনটার সময়ের সাথে সাথে যত যায় তত কমপ্লেক্স হতে থাকে, বিভিন্ন সিমটম বার্ডেন গুলো কিন্তু মোর ফ্রিকুয়েন্টলি হতে পারে, এবং কষ্ট কিন্তু বেড়ে যেতে থাকে। আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে ইন্টিগ্রেটেড প্যালিয়েটিভ কেয়ার পায়, যে এইচআইভির সাথে যখন কোমোরবিডিটি ডিজিজ গুলো আছে, যেমন সিওপিডি থাকতে পারে বা লাং ক্যান্সার থাকতে পারে। সো তাদের ক্ষেত্রে একই সাথে কিন্তু ইন্টিগ্রেটেড ভাবে কিন্তু ওই এইচআইভি ট্রিটমেন্ট,
এই ক্যান্সার অথবা সিওপিডির জন্য প্যালিয়েটিভ কেয়ার ট্রিটমেন্ট, রেগুলার ট্রিটমেন্ট, এগুলো সব একসাথে চালানো হয়। সো যেটা নিচে লাস্ট এক্সাম্পল দিয়েছি, যেমন নিউরোডিজেনারেটিভ যদি ইম্পেয়ারমেন্ট থাকে, অটোইমিউন ডিসঅর্ডার থাকে, বোন জয়েন্ট ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে একইভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া যায়। আর আরেকটা যেটা ট্রেডিশনাল প্যালিয়েটিভ কেয়ার মডেল, যেটা আসলে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করি বা চেষ্টা করি, যে ফ্রম ডায়াগনোসিস টু বিরিপমেন্ট, যে একটা রোগ ধরা পড়া শুরু করে পর থেকে যে আপনার যে লোকালিটি আছে সেখানে লোকালের মাধ্যমে যে আমরা প্যালিয়েটিভ কেয়ারটা দিব। সো সেই প্যালিয়েটিভ কেয়ারটা হতে পারে যে ইনস্টিটিউশন বেসড হতে পারে, কমিউনিটি সাপোর্ট হতে পারে, নিজের বাসায় থেকে সেবা হতে পারে, সবগুলা। এবং একটা সময় যখন মানুষের মৃত্যু হয়, মৃত্যুর পরে যে ট্রিটমেন্ট সাপোর্ট, সেটাও কিন্তু এইসব পেশেন্টদেরকে দেওয়া হয়। সো এইচআইভি সিক পেশেন্টদের বিভিন্ন ধরনের সিমটম বার্ডেন থাকে, সেটা অলরেডি উল্লেখ করেছি। সো এটা আরেকটা পেপারের ডাটা। এখন আসি এই ধরনের পেশেন্টদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি। সো সিমটম কন্ট্রোলের মাধ্যমে, সো এক কথায় বলা যায় পেইন এন্ড আদার সিমটম, আপনারা প্যালিয়েটিভ কেয়ারের যত ধরনের সিমটমের এক্সপোজার আপনাদের হয়েছে বা আপনারা জানেন, এই সব কিছু কিন্তু আমাদের এইচআইভি পেশেন্টের মধ্যে থাকতে পারে। এবং এদের মধ্যে লাইক পেইন ম্যানেজমেন্ট বা আপনার ধরেন ব্রেথলেসনেস ম্যানেজমেন্ট অথবা হিকাপ ম্যানেজমেন্ট, এটা আমরা নর্মাল প্যালিয়েটিভ কেয়ারে আমরা যেভাবে শিখে আসছি বা প্র্যাকটিস করি, ওটাই কিন্তু এখানে প্র্যাকটিস করা যেতে পারে এই এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে। কারণ আরেকটা রোগীর সিনিয়র দেখি, ক্লিনিক্যাল সিনিয়র 2, যেটা এইচআইভি পেশেন্টের মধ্যে লিভার ফেলিয়ার হয়েছে। এখানে আবার 55 বছরের মিস্টার ডি এর কথা বলা হচ্ছে, যার 2002 সালে এইচআইভি ধরা পড়েছে, যখন তার বয়স 30 ছিল এবং উনি 30 ছিল এবং উনি হিরোইন নিতেন। সো ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়। এই ড্রাগ ইউজ থেকে তার কিন্তু এইচআইভি আসছে। এবং যেটা আমরা একটু আগে কথা বলছেন যে এদের কো ইনফেকশন থাকে, ওনার যে হেপাটাইটিস সি ভাইরাস আছে, সেই হেপাটাইটিস সি ভাইরাসও কিন্তু পজিটিভ আসছে। এবং ভাইরাল লোডও কিন্তু বেশ হাই। তার সাথে তার ডিপ্রেশনও আছে, অ্যালকোহল এবিউজও আছে। So, এই যে মাল্টিপল সমস্যাগুলো আছে, এর কারণে কিন্তু দেখা যায় উনি কিন্তু পোর ক্যান্ডিডেট ফর এসসিবি ট্রিটমেন্ট অ্যান্ড এআরটি। এবং পরবর্তীতে তার যে ফলো আপ করা হয়, তাকে ফলো আপ করার পর দেখা যায় যে 2009 সালের দিকে তার এসে সিরিয়াসলি ডেভেলপ করে। এইচআইভি ইনফেকশনের জন্য তাকে অ্যান্টিরেট্রোভাল থেরাপি দেওয়া হয়, কিন্তু তার লিভার ডিজ অ্যাডভান্স হওয়ার এখন এইচআইভি এইচসিভি মানে হেপাটাইটিস সি ভাইরাসের কোনো ট্রিটমেন্টই দেওয়া হয় না। তারপরে যেটা হচ্ছে, যেহেতু এসিবি কোনো ট্রিটমেন্ট পায় না, এসিবি সাপ্রেসড না করার কারণে তার মধ্যে ভাইরাল লোড বাড়তে বাড়তে একসময় লিভার সিরোসিস হয়ে গেল। এবং এই পেশেন্টের পেইন, তারপর হচ্ছে অ্যাসিডিটির কারণে শর্টনেস অফ ব্রেথ, হেপাটিক ইনক্যাপাসিটি এবং হইলো বা বারে বারে ফ্রিকোয়েন্ট অ্যাটাক হয়, বারে বারে হসপিটালে ভর্তি হওয়া লাগে। আর কিছু বলার নাই, এটা এখানে গেল। এখন কথা হচ্ছে যে এই কেসটা যদি আমরা একটু ইলাস্ট্রেট করি, তাহলে দেখা যায় যে cirrhosis leading to liver failure is the second most common cause of non-AIDS related morbidity and health death in patients infected with HIV. সো যেটা মেইন কথা আমার বলার উদ্দেশ্য, যে এইচআইভি পেশেন্টের মধ্যে কিন্তু এই ইয়েটা হেপাটাইটিস রিলেটেড প্রবলেম গুলো যেগুলো আছে, কমপ্লিকেশন লাইক লিভার ফেলিওর, তার সাথে হচ্ছে হেপাটিক ইনকেফালোপ্যাথি, এগুলো কিন্তু খুব কমন একটা জিনিস কিন্তু। সো প্যালিয়েটিভ কেয়ার অ্যাপ্রোচ এখানে কিভাবে হেল্প করতে পারে। সো একটা ফার্মাকোলজিক্যাল রিলিফ অফ ডিসনিয়া হইতে পারতো, তারপর নন ফার্মাকোলজিক্যাল বিভিন্ন ইন্টারভেনশন যেগুলো আমরা জানি সেগুলা, এন্ড অফ লাইফ কেয়ার এবং গোলস অফ কেয়ার সেটিং গুলা। অ্যাডিশনালি আমরা কনসিডার করতে পারি যে পেশেন্টের কোনো মুড ডিসঅর্ডার আছে কিনা, হেলথ কেয়ার প্রক্সি আছে কিনা। এই জিনিসগুলো আমরা ইয়ে করতে পারি, ঠিক করতে পারি। আবার যাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে এআরটি কাজ করছে না, বরং উল্টা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে বা অনেক বেশি সাইড এফেক্ট হচ্ছে, কষ্টের জন্য পারছে না, পেশেন্ট এবং ফ্যামিলি প্রেফারেন্স মানে চাচ্ছে ট্রিটমেন্ট করা খিলাভাবে বন্ধ করে দেই, এবং আহ, এই জিনিসগুলোর কারণে দেখা যায় যে অনেক সময় এআরটি ডিসকন্টিনিউ করতে হচ্ছে। সো এইসব জায়গায় এই সেগমেন্ট গুলোতে বা এই ডোমেন গুলোতে কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে আমরা হেল্প করতে পারি। সো কিভাবে বেটার সার্ভ করা যেতে পারে। সো প্রথম কথা হচ্ছে এইচআইভি ইনফেক্টেড যদি ক্যান্সার পেশেন্ট হয়, তাহলে তাদের ক্ষেত্রে কিছু প্রিভেন্টিভ মেজার আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন স্মোকিং থাকলে সেটা বাদ দেওয়া, অ্যালকোহল বাদ দেওয়া, হেপাটাইটিস বি সি নেগেটিভ থাকলে সেই অনুযায়ী আমাদের ভ্যাকসিনেশন দেওয়া, হিউম্যান প্যাপিলোমার জন্য ভ্যাকসিন নেওয়া। আর
এই তো, এই জিনিসগুলো কথা বলছে। সো এখানে আর কিছু বলবো না, নেক্সটে চলে যাই। এটা আফ্রিকার কথা বললাম, আফ্রিকার পরে একটু বলি ইউরোপের কথা বলি। ইউরোপে একটা পেয়েছিলাম যে এইচআইভি গাইডলাইন, ক্লিনিক্যাল প্রোটোকলস ফর দ্য ডাব্লিউএইচও ইউরোপিয়ান রিজিয়ন। সো এখানে আবার হোম কেয়ারের কথা বলা আছে, যে পিএল এইচআইভি মানে আছে পিপল লিভিং উইথ এইচআইভি, তাদের ক্ষেত্রে হোম কেয়ারের কথা। সো হোম কেয়ার যদি আমি দিতে যাই, আমার কিছু প্রিকশনারি মেজার মাথায় রাখতে হবে। সো বেসিক হাইজিন প্র্যাকটিসটা মেনটেন করতে হবে, যাতে এইচআইভি ট্রান্সমিশনের রিস্কটা লো থাকে। তারপর ল্যাটিস লুজ গ্লাভস ইউজ করা অবশ্যই, যখন আমি ব্লাড বা কোনো বডি ফ্লুইড ধরতে যাব তখন অবশ্যই। উন্ড থাকলে সেটা কাভার করে রাখতে হবে। ইভেন আপনার নিজের হাতেও যদি উন্ড থাকে, তাহলে কিন্তু এই এইচআইভি পেশেন্ট বা ওই এক্সপোজারে যাওয়া, উন্ড ড্রেসিং এ যাওয়া, এগুলো এক্সপোজারে কিন্তু খুব সাবধান হতে হবে। তার যে জামা কাপড়, শীট আছে, গ্লাভস আছে, এগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে। পার্সোনাল কোনো আইটেম শেয়ার করা যাবে না, মানে আপনি রোগীর সাথে, বা রোগীর স্ত্রীও ধরলাম, রোগীর স্ত্রী রোগীর সাথে কিন্তু দাঁতের ব্রাশ, প্লেট বা ব্রুম ব্রাশ, এই যে জিনিসগুলো ইউজ করা যাবে না। তারপর যেটা প্রতিবারে হাত ধোয়ার পরে বা কাপড় চোপড় ধোয়া বা এগুলোর পরে ভালো করে হাত ধোয়া লাগবে। এইটাই, আর কিছু এখানে বলার নাই। এরপরে আরেকটা বলা হচ্ছে যে হোম কেয়ার যারা আছে, হোম কেয়ার গিভার যারা আছে, মানে পেশেন্টের ফ্যামিলি মেম্বার, তাদেরকে সিমটম ম্যানেজমেন্টের জন্য তাদেরকে ট্রেন আপ করে। সো প্রথমে যেটা হচ্ছে যে আহ, যে প্রিন্সিপালস অফ সিমটম ম্যানেজমেন্ট আছে সেটা ইয়ে করা। নেক্সট যেটা হচ্ছে যে আমাদের এসেনশিয়াল যে স্কিল যেটা আছে সেগুলোকে প্রায়োরিটিস করা। সো স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি লাইক ওয়ার্ডে বড় ভাই এদের কাছে হেল্প নিতে পারি, স্যারের কাছে হেল্প নিতে পারি, আমি অনলাইনে প্রোগ্রাম করতে পারি। সেগুলোর মাধ্যমে আমি আমার স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করব। ডেমনস্ট্রেট টেকনিক্স, যে বিভিন্ন